ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম অর্থাৎ এএনএম জিএনএম নার্সিংয়ের যে এন্ট্রান্স পরীক্ষা হয়, যেটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কন্ডাক্ট করে অর্থাৎ পরীক্ষাটি নেয়, সেই পরীক্ষার 2024-এর লাইফ সায়েন্স 1 থেকে 20 কোশ্চেনের যে অ্যান্সার, সেই অ্যান্সারগুলি আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ভাষায়। তাহলে আর একবার বলি, এএনএম জিএনএম 2024 1 থেকে 20 লাইফ সায়েন্স অ্যান্সারগুলি আলোচনা করব। এই কোশ্চেনটা তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট এবং আরও কিছু সাইটে পাবে, সেইগুলি আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। পাশাপাশি এর অ্যান্সার কি সেটাও তোমরা বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবে। কিন্তু আমার মনে হয়েছে এগুলো একটু এক্সপ্লানেশন করে দেওয়া তোমাদের সাথে দরকার। এক্সপ্লানেশন করে দেওয়া মানে এই জিনিসগুলি তোমাদের সাথে একটু ব্যাখ্যা করে দেওয়া আমার মনে হয়েছে দরকার। কারণ একটার উত্তর, মাল্টিপল চয়েস কোশ্চেনের একটা উত্তর, 4টের মধ্যে একটা উত্তর হলো, কিন্তু কেন হলো সেটা আমার মনে হয় জানা দরকার তোমাদের। তাই জন্য আমি একটু আলোচনা করে দিতে চাই বাংলা ভাষায়। কোশ্চেন নাম্বার 1 দেখো, আমি এর বলে দিই যে টেস্ট বুকলেট এটা আলোচনা করছি, বুকলেট সিরিজ, কিন্তু অন্যান্য বুকলেট সিরিজ কারো কাছে যদি থাকে কোশ্চেনগুলো একই থাকবে। তোমরা সবাই জানো যে বুকলেট সিরিজের ক্ষেত্রে এ বি সি ডি বা এরকম বা ই এরকম যদি থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র কোশ্চেনের নাম্বারগুলি পরিবর্তিত হয়, সেখানে কোশ্চেন পরিবর্তন হয় না। সেক্ষেত্রে কোশ্চেন বুকলেট এর যদি কেউ দিয়ে থাকো বা কোশ্চেন বুকলেট সিরিজ এটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডও তাদের সাইটে দিয়েছে, তো সেক্ষেত্রে কোশ্চেন বুকলেট সিরিজ এ অনুযায়ী আমি আলোচনা করব। প্রথম কোশ্চেন নাম্বার 1, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় সেই পদ্ধতিটাকে কি বলা হয়? 4টে অপশন আছে: জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোপ্রোপাগেশন, বায়োঅ্যাসে এবং এগুলির সবকটি। দেখো উত্তর হবে কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কারণ হিউম্যান ইনসুলিন তৈরি করা হয় ব্যাকটেরিয়াল প্লাজমিডের মধ্যে। হিউম্যান ইনসুলিন তৈরিকারী বা সৃষ্টিকারী যে জিনটি, সেটি ঢুকিয়ে দেওয়া হয় এবং সেটিকে কর্ষণ করা হয় বা কালচার করা হয় এবং তারপরে সেটিকে পিউরিফাই বা বিশুদ্ধিকরণ করে কিন্তু এই হিউম্যান ইনসুলিন প্রস্তুত করা হয়, যা কিন্তু ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস বা যাদের বেঁচে থাকার জন্যে, যাদের অত্যধিক ব্লাড সুগার আছে বা রক্ত শর্করা অত্যধিক, তাদের বেঁচে থাকার জন্য ইনসুলিনের প্রয়োজন হয়। সেই ইনসুলিনের চাহিদা মেটাবার জন্য কিন্তু ইনসুলিন কৃত্রিমভাবে এইভাবে প্রস্তুত করা হয়, বিভিন্ন ওষুধ কোম্পানি তারা এইভাবে তৈরি করে। তাই এই ইনসুলিন প্রস্তুতকরণ পদ্ধতিটি হলো যা ইনসুলিন প্রথমে এই ইনসুলিন সিস্টেম, যে মনুষ্য ইনসুলিন যে জিনটি, সেটি ব্যাকটেরিয়ার মধ্যে স্থানান্তরকরণ এবং রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা, ব্যাকটেরিয়াতে রিকম্বিনেন্ট এবং ব্যাকটেরিয়াতে রিকম্বিনেন্ট যে প্লাজমিডটা স্থানান্তর করা, অর্থাৎ ব্যাকটেরিয়ার শরীরের মধ্যে রিকম্বিনেন্ট প্লাজমিডটা ঢুকিয়ে দেওয়া। তারপরে কিন্তু যদি এটা এই অবস্থাতে ব্যাকটেরিয়াটা কাল্টিভেশন বা কর্ষণ করি, তাহলে কিন্তু ইনসুলিনটা প্রোডাকশন করবে বা তৈরি করবে। তারপরে ওই প্রস্তুত হয়ে যাওয়া ইনসুলিনটিকে কিন্তু পিউরিফাই বা বিশুদ্ধকরণ করতে হবে। সেটি একটি জটিল পদ্ধতি এবং অর্থাৎ এর বিশুদ্ধিকরণ এবং ফর্মুলেশন করা ফাইনাল ধাপ। এবং তারপরে তো ডোজ প্রস্তুত করা, যেমন আমরা সবাই জানি যে যার যেমন ডোজ লাগে সেই অনুযায়ী বাজারে ওষুধ পাওয়া যায়। এরপরের কোশ্চেন, ইন আওয়ার বডি বা আমাদের শরীরে নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটের দ্রাব্য? 4টে অপশান আছে: টোকোফেরল, থায়ামিন, থিয়ামিন, নিয়াসিন, রায়োফ্লাভিন। উত্তরটা হচ্ছে কি না, টোকোফেরল। ফ্যাট সলিউবল ভিটামিনগুলি আমাদের জানা দরকার: ভিটামিন এ, ডি, ই। এ, ডি, ই। ওয়াটার সলিউবল ভিটামিন, ভিটামিন বি গ্রুপের যে ভিটামিনগুলি এবং ভিটামিন সি। এ প্রসঙ্গে জেনে রাখা দরকার যে টোকোফেরল, যে উত্তর যেটি হবে যে ফ্যাট সলিউবল ভিটামিন,
এখানে উত্তরটা হবে 2 এর দাগের উত্তরটা হবে টোকোফেরল। টোকোফেরল মানে ভিটামিন ই। এই প্রসঙ্গে কতগুলো কেমিক্যাল নেম বা কেমিক্যাল নাম ভিটামিনের, কমন নাম যেগুলো আমাদের মনে রাখা উচিত। ভিটামিন এ হচ্ছে রেটিনল। ভিটামিন বি কমপ্লেক্সের অনেকগুলো ভিটামিন আছে, থিয়ামিন, বি1, রাইবোফ্লাভিন, বি2, পাইরিডক্সিন, ভিটামিন বি6, নিয়াসিন, বি3, প্যান্থোথেনিক অ্যাসিড, বি5, বায়োটিন, বি7, কোবালামিন, বি12, ভিটামিন এ রেটিনল, ভিটামিন ডি ক্যালসিফেরল বা কোক্যালসিফেরল, ভিটামিন ই টোকোফেরল, ভিটামিন কে ফাইলোকুইনন। কোশ্চেন 3 এর যে উত্তরটা, সেটা কোশ্চেনটা আগে বলি। নিম্নলিখিত কোন নাইট্রোজেন খাঁটি ডিএনএ তে থাকে না? থাইমিন, ইউরাসিল, অ্যাডেনিন এবং সাইটোসিন, 4টে অপশন আছে। কোন নাইট্রোজেন খাঁটি ডিএনএ তে থাকে না? দেখো, ডিএনএ তে ইউরাসিল থাকে না, আমরা সবাই জানি। ডিএনএ তে থাকে কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। আরএনএ তে 4টি নাইট্রোজেন বেস থাকে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। অর্থাৎ আরএনএ তে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। 4 নম্বর প্রশ্নটা বলি, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? ট্রিপসিন, পেপসিন, ইরেপসিন, রেনিন। এইখানে দেখো রেনিন বানানটা ভুল আছে, কারণ রেনিন মানে এটা RENNIN হবে, কিন্তু উৎসেচক রেনিনের বানানটা, এবং RENINT হবে, কিন্তু প্রকৃতপক্ষে এটি যকৃৎ নিঃসৃত একটি হরমোন, এটি কোনো উৎসেচক নয়। তাই এখানে যে অপশনটা দেওয়া আছে সেখানে ইংরাজি বানানটা ভুল আছে। তা প্রথমে যে উৎসেচকের নাম আছে ট্রিপসিন। ট্রিপসিন কি করে না, অগ্ন্যাশয় নিঃসৃত একটি উৎসেচক, যেটা প্রোটিনকে হাইড্রোলাইসিস করে এবং স্মলার পেপটাইডে বা ছোট ছোট পেপটাইডে পরিণত করে। পেপসিন করে কি, পাকস্থলী বা স্টোমাক থেকে গঠিত হয়, যা পিএইচ কে কমিয়ে দিয়ে, অর্থাৎ অ্যাসিডিক কন্ডিশন বা আম্লিক মাধ্যমে প্রোটিনকে পাচিত করে। পেপসিন মূলত অ্যামাইনো অ্যাসিড, বিশেষত ফিনাইলামিন যে অ্যামাইনো অ্যাসিড আছে এবং টাইরোসিন থেকে ছোট পেপটাইডে, যেটা ভেঙে ছোট পেপটাইড পরিণত করে। ফিনাইলামিন এবং টাইরোসিনের যে বন্ধনগুলি আছে, অর্থাৎ একটা বড় পেপটাইডে তো ফিনাইলামিন এবং টাইরোসিন, এই পেপটাইডগুলো যে যে জায়গাগুলোতে থাকবে সেই জায়গাগুলোকে ও ভাঙবে। ভাঙার ফলে হবে কি, ওই পেপটাইডটা তাহলে ছোট হয়ে যাবে ওই জায়গাগুলোকে টার্গেট করে ভাঙলে। এরপরে আসছে দেখো, আবার তৃতীয় যে অপশনটি আছে ইরেপসিন। ইরেপসিন কিন্তু মূলত 2 ধরনের উৎসেচক আছে। এটি ইরেপসিন 2 ধরনের উৎসেচকের সমন্বয়ে গঠিত, অ্যামাইনো পেপটাইডেস এবং ডাইপেপটাইডেজ সংমিশ্রণ তৈরি এটি পেপটো। তা আমি 4 নম্বর কোশ্চেনটা আলোচনা করছিলাম যে ডাইজেস্টিভ এনজাইমস যেটি বা উৎসেচক বা পরিপাককারী উৎসেচক যেটি আম্লিক মাধ্যমে কাজ করে, উত্তর হবে পেপসিন। প্রশ্ন নম্বর 5, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না? হিম, বিলিরুবিন, বিলিভার্ডিন, লেসিথিন। উত্তরটা হবে লেসিথিন, কারণ হিম, বিলিরুবিন, বিলিভার্ডিন কিন্তু এটা হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয়, লেসিথিন কিন্তু হয় না, তাই এটি লেসিথিন হবে। লেসিথিন কি হয় না, লেসিথিন ডিমের কুসুম, সয়াবিন এবং সূর্যমুখী বীজ থেকে পাওয়া যায়। কোশ্চেন নম্বর 6, দেখো আবারও কতটা বাজে মানে কোশ্চেন। একটা লাইফ সায়েন্সের মধ্যে ভারতে কটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, এই কোশ্চেন ঢোকানো হয়েছে, যে কারণে এই কোশ্চেনটি কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছে। এবং এই কোশ্চেনের উত্তর যারা অ্যাটেন্ড করে এসছেন তারা কিন্তু ফুল মার্কস পাবেন, এটা তারা বলেছে, বা তারা তাদের থেকে তাদের যে অ্যান্সার কিগুলো দেওয়া আছে সেখান থেকে তাই আভাস পাওয়া গেছে, যদিও এর উত্তর বেরিয়ে গেছে অনেকদিন আগে, এবং তারা এর 1 বছর আগেকার এটা কোশ্চেন। যাই হোক, কোশ্চেন নাম্বার 7, সঠিক ক্রমটি নির্বাচিত করতে বলা হয়েছে, অর্থাৎ উদ্দীপক, গ্রাহক, মোটর নিউরন, কেন্দ্রীয় সেন্সরি নিউরন, কারক সারা। বি এটা আছে উদ্দীপক, গ্রাহক, সেন্সরি নিউরন,
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মোটর নিউরন, কারক, সারা, এটা উত্তর হবে। আমি এর বাইরে আর সব অপশনগুলো বলছি না। প্রথমে উদ্দীপক করে কি, অর্থাৎ উদ্দীপক মানে ধরে যাক কারো পায়ে একটা পেরেক ফুটলো ছোট, তাহলে সেটা উদ্দীপক। গ্রাহক কি না, যে নিউরাল গ্রাহক বা স্নায়ু যে গ্রাহকগুলো আছে সেই গ্রাহকগুলো গ্রহণ করে এই উদ্দীপনাটা। সেন্সরি নিউরন করে কি, এই উদ্দীপনাটাকে গ্রহণ করে বা সেন্স করে। সে করে কি না, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রতে পাঠায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেটা প্রসেস করে, তারপরে সেটি মোটর নিউরনের মাধ্যমে বাহিত হয় যে কি কাজ করতে হবে সেটি, সেই উদ্দীপনাটা বা সেই নির্দেশটা। এরপরে ইফেক্টর করে কি, বা ইফেক্টর মূলত আমাদের পেশিগুলি, যেমন ঐচ্ছিক পেশি ধরা যায়, যে কোনো একটা যে পেরেক খুললে মানে পাটা সমস্ত সরে আসে সেই জায়গা থেকে, কারণ সেই ঐচ্ছিক পেশিতে আমরা সেই কাজটা করতে পারি। বা একটা দূরে একটা সাপ আছে, আমরা ভয় চলে আসছি সেখান থেকে, কারণ আমাদের চোখে দেখার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ক প্রসেস করে সঙ্গে সঙ্গে আমাদেরকে নির্দেশ দিল পাটাকে যে তুমি ওখান থেকে সরে এসো, তাহলে পায়ের যে পেশিগুলি আছে পেশিগুলির মাধ্যমে আমরা সরে এলাম, এইভাবে ব্যাপারটা হয়। এবং তাহলে লাস্ট ইফেক্টর বা ইফেক্টর মূলত পেশি মোটর নিউরন থেকে নির্দেশ গ্রহণ করে। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে পাঠানোর নির্দেশ অনুযায়ী পেশি বা গ্রন্থি যেগুলি কাজ করে, গ্রন্থিও হতে পারে, কারণ গ্রন্থি অনেক সময় হরমোন সিক্রেশন করে এই নির্দেশ পেয়ে। তা ইফেক্টর বা একদম লাস্টে যে কারক যাকে আমরা বলি সেটা হচ্ছে কি গ্রন্থি বা পেশি, এবং লাস্টে কিন্তু তার আলটিমেট ফল বা একদম সর্বশেষ ফল কিন্তু সারা। এরপর দেখো কোশ্চেন নাম্বার 8, চেক পয়েন্টে কোনটি চেক পয়েন্ট নয়? G1 to S, G2 to M, M to G1, S। উত্তরটা অবশ্যই S, কারণ দেখো G1 to S, G2 to M, M to G1 এবং S এর মধ্যে এই সবগুলো কিন্তু ট্রানজিশন, শুধুমাত্র এসটা নয়, এসটা কিন্তু সিনথেসিস ফেজ, যে ফেজে কিন্তু হয় কি না ডিএনএ সংশ্লেষিত হয়। এটি কোষ চক্রের এই পর্যায়ে এস ফেজে কিন্তু ডিএনএ সংশ্লেষ ঘটে। মাইটোটিক কোষ বিভাজনের ক্ষেত্রে হয় কি না ডিএনএটা প্রতিটা বিভাজিত কোষে ডিএনএ সংখ্যা সমান থাকে, তাহলে ডিএনএটাকে আগে বিভাজিত হয়ে ডবল হয়ে যেতে হবে, তারপরে তো ভাগ হয়ে গেলে সমান হবে। তাই এস ফেজে কিন্তু ডিএনএটা কিন্তু ডবল হয়ে যায়, বা ডিএনএটা কিন্তু রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণের মাধ্যমে কিন্তু ডবল হয়ে যায়, আমরা সবাই জানি। তাই ওটা কিন্তু এস ফেজে হয়। এবার 9 নম্বর কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং কনস্টিটিউটেড ফুড চেইন, বা নিম্নলিখিত কোনটি খাদ্য শৃঙ্খল গঠন করে? ঘাস, গম, আম, ঘাস, ছাগল, মানুষ, ছাগল, গরু, হাতি, ঘাস, মাছ এবং ছাগল। উত্তরটা কিন্তু ঘাস, ছাগল এবং মানুষ, অর্থাৎ ছাগল ঘাস খায় আর মানুষ ছাগল খায়। মানুষ মারা গেলে বিয়োজকরা, যদি মানুষের দেহ পুড়িয়ে দেওয়া না হয় বা কবর দেওয়া না হয়, তাহলে কি হয় না সেখানে বিভিন্ন বিয়োজক, যেমন বিভিন্ন ব্যাকটেরিয়া, বিয়োজনকারী ব্যাকটেরিয়া এবং স্ক্যাভেঞ্জার বা শগুন বা বিভিন্ন ধরনের যারা স্ক্যাভেঞ্জার বা বিয়োজক যারা মৃতদেহ ভক্ষণ করে, সেই সমস্ত জীবেরা দেহটিকে মাটিতে বিয়োজিত করে। 10 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি স্ত্রী মানব জনতন্ত্রের অংশ নয়? ডিম্বাশয়, জরায়ু, ভাইস ডিফারেন্স, ফ্যালোপিয়ান টিউব। দেখো কোনটি স্ত্রী মানবদের অংশ নয়? অবশ্যই কিন্তু ভাস ডিফারেন্স, কারণ পুরুষ জনতন্ত্রের অংশগুলি পেনিস বা শিশ্ন, স্ক্রোটাম বা অন্ডকোষ বা শুক্রথলি, টেস্টিস বা শুক্রাশয়, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, প্রস্টেট এবং সেমিনাল ভেসিকলস। স্ত্রী জনতন্ত্রের অংশগুলি হলো ইউটেরাস, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, সার্ভিক্স এবং ভ্যাজাইনা। তার মধ্যে কিন্তু এখানে তোমার 4টে অপশান দেওয়া আছে, যে স্ত্রী জনতন্ত্রের অংশ ভাস ডিফারেন্স তার মধ্যে অংশ আছে, কোনটি অংশ নয়, মানে স্ত্রী জনতন্ত্রের অংশ অবশ্যই ভাস ডিফারেন্স নয়, পুরুষ জনতন্ত্রের অংশ এটি আমরা সবাই জানি, তাই উত্তরটা ভাস ডিফারেন্স হবে। এরপর আছে 11 নম্বর কোশ্চেন, যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? 4টে গ্রুপ দেওয়া আছে, COOH, CH, NH2, CN। উত্তরটা অবশ্যই CN হবে। আবারও বলছি COOH, OH, NH2 এই গ্রুপগুলি কিন্তু অ্যামাইনো অ্যাসিডে থাকে, কিন্তু CN থাকে না, তাই উত্তরটা CN হবে, অর্থাৎ ডি এর উত্তর। 12 নম্বর কোশ্চেনের উত্তরটা হচ্ছে থাইরক্সিন সিক্রেটেড ফলোইং কোন গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? পিটিউটারি, অ্যাড্রেনাল, শুক্রাশয়, থাইরয়েড। উত্তরটা অবশ্যই থাইরয়েড। দেখো পিটিউটারি থেকে LH, FSH, TSH, GH, ACTH এই সমস্ত হরমোনগুলি অগ্র পিটিউটারি থেকে, এবং পশ্চাৎ পিটিউটারি থেকে কিন্তু ADH এবং অক্সিটোসিন
অ্যাড্রিনাল কর্টেক্স এবং অ্যাড্রিনাল মেডুলা থেকেও বিভিন্ন ধরনের হরমোনগুলি বেরোয়, যেমন অ্যাড্রিনাল কর্টেক্স থেকে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলকর্টিকয়েড এবং অ্যান্ড্রোজেন এবং টেস্টোস্টেরন, ইস্ট্রোজেনও কিছুটা বেরোয়। এছাড়া ডিএইচএ আছে, ডিহাইড্রো এপিঅ্যান্ড্রোস্টেরিয়ন। এছাড়া অ্যাড্রিনাল মেডুলা থেকে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, সুক্রাস সাথে টেস্টোস্টেরন, অ্যান্টিমুলেরিয়ান হরমোন। এছাড়া কিছুটা পরিমাণে ইস্ট্রাডিওল, ইনসুলিন ফ্যাক্টর, এই হরমোনগুলি শুক্রাশয় থেকে কিন্তু খরিত হয়। থাইরয়েড থেকে মূলত ট্রাইয়োডোথাইরোডিন, T3, থাইরক্সিন এবং ক্যালসিটোনিন, অর্থাৎ ট্রাইয়োডোথাইরোডিন মানে T3, থাইরক্সিন মানে T4 এবং ক্যালসিটোনিন খরিত হয়। 13 নম্বর কোশ্চেন, সোয়ান সেলের সঙ্গে কোন অংশটি জড়িত বা কোনটির সাথে সোয়ান কোষ সম্পর্কিত? ডেনড্রাইট অ্যাক্সন, কোষ দেহ, সাইনাস। উত্তরটা কিন্তু অবশ্যই অ্যাক্সন হবে। সোয়ান কোষ মাইলিন শীট তৈরি করে, এটি 1 mm বা 1 মিলিমিটার অ্যাক্সন দ্বারা আবৃত থাকে। হ্যাঁ, কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? অগ্নাশয়, যকৃৎ, অ্যাপেন্ডিক্স এবং পিত্তথলি। উত্তরটা কিন্তু অবশ্যই অ্যাপেন্ডিক্স হবে। অ্যাপেন্ডিক্স মানুষের নিষ্ক্রিয় অঙ্গ, যদিও মনে করা হয় অ্যাপেন্ডিক্স 100% নিষ্ক্রিয় অঙ্গ নয়, এটি আন্তরিক ব্যাকটেরিয়া থাকার জায়গায় এবং লিম্ফয়েড করা থাকায় অনাক্রমতায় সাহায্য করে। পায়রার দেহে বায়ুথলির সংখ্যাও 7টি, 7 জোড়া, 9 জোড়া, 9টি। উত্তরটা হচ্ছে 9টি, অর্থাৎ 4টি জোড়া থাকে এবং একটি আনপেয়ার্ড বা জোড়া না থাকা অবস্থায় থাকে, এবং এইগুলি পেশিবিহীন বা নন মাস্কুলার হয়। এই বায়ুথলিগুলি পায়রাকে উঠতে সাহায্য করে। এটা পায়রার অভিযোজন বা পাখিদের অভিযোজনের মধ্যে পড়ে। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কোনটি? 4টে উত্তর আছে, ইকোলাই, ব্যাসিলাস, রাইজোবিয়াম এবং হেলিকোব্যাক্টার। উত্তরটা অবশ্যই রাইজোবিয়াম। আমরা সবাই জানি রাইজোবিয়াম মাটিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে স্থানান্তরিত করে। দেখো, আর পরে 17 নম্বর কোশ্চেনটা, নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? বায়ু দূষণ, জল দূষণ, আলোক দূষণ, শব্দ দূষণ। অবশ্যই বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন কিন্তু জল দূষণ একটা, তার কারণ ফলে কিন্তু এই বায়োম্যাগনিফিকেশন তৈরি হয়। বিভিন্ন ধরনের কীটনাশক এবং ক্ষতিকারক পদার্থ যা জীবের দেহে ঢুকলে কিন্তু অনেকটা জমা হতে থাকে, এবং তা পরবর্তীকালে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে পরবর্তী বড় জীবে যখন ঢুকছে, অর্থাৎ মাছের মধ্যে যদি কোনো পেস্টিসাইড জাতীয় জিনিস যেটা অনেকদিন ধরে রয়ে যায়, ঢুকে থাকে, সেটা যদি মানুষ খায়, ধরো যাক মানুষ 100টা মাছ খেলো, দিনের পর দিন ধরে তার শরীরে কিন্তু জমা হতে থাকবে। দিস ইজ বায়োম্যাগনিফিকেশন বা জৈব বিবর্ধন। মেন্ডেল কোন সূত্রের জন্য বিখ্যাত? কোষ থিওরি, উত্তরাধিকার সূত্র, লিঙ্কেজ থিওরি, অরিজিন অফ স্পিসিস। অবশ্যই উত্তরাধিকার সূত্র। মেন্ডেল তার বংশগতি বা তার উত্তরাধিকার সূত্রের জন্যই কিন্তু বংশগতি তাকে জনক বলা হয়, এবং তিনি বংশগতি সংক্রান্ত তার যে সূত্রগুলি প্রণয়ন করেছিলেন, তাই জন্য কিন্তু জেনেটিক্সের তাকে একজন অত্যন্ত উল্লেখযোগ্য ব্যক্তি বা বংশগতিবিদ্যার জনক বলা হয়, গ্রেগর জোহান মেন্ডেলকে। 19 নম্বর কোশ্চেন, কোনটি ন্যাচারাল অক্সিজেন বা প্রাকৃতিক অক্সিজেন কোনটি? 2,4-D, NaAA, IAA এবং IPA। অবশ্য উত্তরটা IAA বা ইন্ডোল 3 অ্যাসিডিক অ্যাসিড বা IAA। এছাড়াও ন্যাচারাল অক্সিজেন একটি নাম হলো ইন্ডোল 3 বিউটাইলিক অ্যাসিড। এছাড়া আরও কিছু সিনথেটিক অক্সিজেন থাকে, আমি আর এটা বলতে গেলে দীর্ঘায়িত হয়ে যাবে বলে আর বলছি না। 20 নম্বর কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং পার্টস অফ দ্য ব্রেন রেগুলেট বডি ব্যালেন্স? বা মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য বজায় থাকে? সেরিব্রাম, সেরিবেলাম, হাইপোথ্যালামাস, পন্স। সেরিব্রাম করে কি না আবেগ, শ্রবণ শক্তি, দৃষ্টি, ব্যক্তিত্ব ইত্যাদি কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। সেরিবেলাম দেহের ভারসাম্য সমন্বয় বজায় রাখে। উত্তরটা এইটা হবে, সেরিবেলাম বি উত্তরটা। হাইপোথ্যালামাস করে কি? হাইপোথ্যালামাস অবশ্য উত্তর নয়। হাইপোথ্যালামাস করে কি হোমিওস্টাসিস এবং আভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, এবং কিছু রিলিজিং হরমোন ওরা বার করে। সেই রিলিজিং হরমোনটা হাইপোথ্যালামাস বেষ্টিত হরমোন, যেটি হাইপোথ্যালামাস দেহে প্রভুগ্রন্থি, কারণ হাইপোথ্যালামাস পিটুইটারিকে উদ্দীপিত করে, পিটুইটারি আবার বাকি এন্ডোক্রিন গ্রন্থি বা অন্তঃকোষীয় গ্রন্থিগুলিকে স্টিমুলেট বা উদ্দীপিত করে। পন্স করে কি
হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ, ঘুমের নিয়ন্ত্রণ, মূত্রাশয়ের কার্য, ভারসাম্য, স্বাদ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। তাহলে উত্তরটি 20 বি সেরিবেলাম, যেটি উত্তরটা মানুষের এই অংশটি কিন্তু মানে মস্তিষ্কের এই অংশটি মানুষের দেহের ভারসাম্য বজায় রাখে। উত্তরটা সেরিবেলাম।